আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে দেশের তৈরি পোশাক শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বিকেএমই এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম। দর্শক, একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আপনার দর্শকদেরকেও স্বাগত। জি, আমি শুরু করতে চাচ্ছি যে নতুন একটা গুড নিউজ দিয়ে শুরু করি। আসলে যদিও এটা গুড নিউজ এখনো হয়নি, বাংলাদেশের এলডিসি উত্তরণে 3 বছর পেছানোর সুপারিশ করেছে জাতিসংঘের সিপিডি। আমি যদি একটু প্রথমে জানতে চাই যে এতে তৈরি পোশাক খাত কতটা উপকৃত হবে, বিশেষ করে যদি একটু পোশাক শিল্প খাতের অবস্থানটা একটু জানতে চাই। দেখেন, বাংলাদেশের প্রধান রপ্তানি খাতটাই কিন্তু পোশাক শিল্প। সুতরাং এটার এই এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার গেলে পরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো এই খাতটাই, এই সময় যদি 26 সালে যেত। এবং দীর্ঘ গত 3 বছর যাব, আমি গত সরকারের শেষ বছর, মানে আওয়ামী লীগ সরকারের শেষ বছর, ইন্টারিম গভর্নমেন্টের পুরো সময়টা এবং এই বর্তমান সরকার এর শুরু থেকে আমি কন্টিনিউয়াসলি কিন্তু এই ব্যাপারে বলে যাচ্ছি। এবং সবচেয়ে মানে মজার ব্যাপার হচ্ছে যে আমি যেই পয়েন্টগুলি নিয়ে কন্টিনিউয়াসলি কথা বলি, কি কারণে আমার এলডিসি গ্রাজুয়েশন পিছানো উচিত, প্রত্যেকটা কারণকে তারা পর্যালোচনা করেছে আপনার ওই যে সিডিপি, এবং সেই পর্যালোচনার প্রেক্ষিতেই তারা এলডিসি গ্রাজুয়েশন পিছানোর জন্য মতামত ব্যক্ত করেছে। তো মতামত ব্যক্ত করে যেটা তারা দিয়েছে, এটাও কিন্তু আমাদের জন্য একটা সতর্কবার্তা দিয়েছে যে এটার জন্য প্রস্তুতিটা এখনই শুরু করতে হবে। সরকার কিন্তু এখন 3 বছর টাইম পেয়েছে বলে বসে থাকলে চলবে না। আমাদের বাণিজ্য মন্ত্রণালয় তার মেজর স্টেক হোল্ডারদেরকে নিয়ে এখনই প্রস্তুতিটা শুরু করতে হবে, এবং সবচেয়ে বড় যেই কাজটা এখন করতে হবে, এবং খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন যে এবং সেই যে যদি সুযোগটা পাওয়া হয় তার প্রস্তুতিটা এখনই নেওয়া উচিত। এবং আমি যদি সেই প্রস্তুতিগুলো একটু জানতে চাই, কি কি ধরনের প্রস্তুতির জন্য প্রথমে যেই কাজটা আমি মনে করি করা উচিত সেটা হচ্ছে যে আমাদের এফটি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন সহ যে দেশগুলির সাথে আমার বর্তমানে বাণিজ্য রয়েছে, তাদের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের প্রস্তুতিটা, উদ্যোগটা এখনই শুরু করতে হবে, যাতে 3 বছরের মধ্যে এটা শেষ হয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে এই এলডিসি গ্রাজুয়েশনে গেলে যেই সব জায়গাগুলি আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারে, যেমন আমরা জিএসপি ফ্যাসিলিটি পাবো না, জিএসপি প্লাস, তাহলে জিএসপি প্লাস পেতে গেলে আমাকে কি কি শর্ত পালন করতে হবে, ওই শর্তগুলি পালন করার জন্য আমাদেরকে এখনই তৈরি হইতে হবে, শুরুটা এখনই করতে হবে। তারপরে যেটা করতে হবে যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের কিছু দেন দরবার আছে, যেখানে এলডিসি গ্রাজুয়েশনে গেলে পরে জিএসপি প্লাস পেতে হলে সেখানেও কিছু আবার সংশোধনীর প্রয়োজন আছে। ইউরোপিয়ান ইউনিয়নের যে শর্তগুলি, সেখানে এমন কিছু শর্ত রয়েছে যেমন ধরেন যে ইউরোপিয়ান ইউনিয়নে 6.5% বা তার বেশি যারা রপ্তানি করে তারা জিএসপি প্লাসও কিন্তু এক্সিস্টিং রুলসে পাবে না। তাইলে সেই জায়গাটার মধ্যে অ্যামেন্ডমেন্টের কিছু প্রয়োজন আছে, সেটা নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের দেন দরবার করতে হবে। অ্যাজ এ হোল আমাদের এইটার প্রস্তুতি এবং কোথায় কোথায় কি কি সমস্যা হতে পারে সেগুলি আইডেন্টিফাই করে সেই জায়গাগুলিকে আমরা যদি এই প্রস্তুতি বা পরবর্তী পদক্ষেপ বা সংস্কারমূলক উদ্যোগ সেটা নিয়ে যদি একটু পরে আসি, তার আগে একটু জানতে চাই যে আসলে ব্যবসায়ীদের দীর্ঘদিনের কিন্তু একটা কি বলে দাবি ছিল, এই যে এলডিসি গ্রাজুয়েশন পেছানোর জন্য একটা হচ্ছে অ্যাপেল ছিল তাদের। তো এই যে যদি এটা পেছানোর যে সুপারিশ করা হয়েছে, এটাতে ব্যবসায়ী মহল বলেন বা বাংলাদেশ বলেন, এটা আসলে হাত ছেড়ে বাঁচলো কিনা? না, হ্যাঁ, আপনার হাফ ছেড়ে বাঁচলো বলতে, দেখেন আমি কিন্তু গত ইন্টারিম গভর্নমেন্টের সময় কন্টিনিউয়াসলি বলেছিলাম যে একটা আবেদন অন্তত করেন এলডিসি গ্রাজুয়েশন পিছানোর জন্য। দুর্ভাগ্যজনক হচ্ছে সেই সরকার কোনোভাবেই সেটা করেনি। তো না করার ফলে সর্বশেষ যেটা আমরা করতে পেরেছিলাম, বাণিজ্য উপদেষ্টা মহোদয়কে দিয়ে, মানে শেখ বশির ভাইকে দিয়ে অন্তত একটা চিঠি পাঠাইতে পারছিলাম যে প্রস্তুতিটা কেমন সেটা পর্যবেক্ষণ করার জন্য একটা টিম পাঠানোর জন্য একটা রিকোয়েস্ট লেটার। সেটা আসার পরেই কিন্তু মানে তারা পর্যবেক্ষণ করে গেল, এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশে ফিরলেন নির্বাচনের আগে, জানুয়ারির 4 তারিখ আমরা যেদিন প্রথম ওনার সাথে বসলাম, সেদিন কিন্তু আমি এই প্রসঙ্গটা তুলেছিলাম, এবং সেদিন তিনি আমি একদম স্পষ্টতই বলেছিলাম যে ইন্টারিম গভর্নমেন্ট যে ঘোষণাটা দিয়েছে, এটা ঘোষণা দিয়েছে আত্মহত্যা করার জন্য, বাংলাদেশ আত্মহত্যা করবে এই ঘোষণা দিয়ে এলডিসি গ্রাজুয়েট হতে যাচ্ছে। এবং প্রধানমন্ত্রীও সেদিন আমার সাথে একমত পোষণ করে তিনি বলেছিলেন যে ওনারা সরকারে আসলে ওনারা এটা
পিছানোর উদ্যোগ নেবেন। এবং ওনাদেরকে ধন্যবাদ যে ওনারা দ্বিতীয় দিনই দায়িত্ব নেওয়ার পরের দিনই এই কাজটা ওনারা করেছেন এবং এরই ধারাবাহিকতায় আজকে জাতিসংঘের সিডিপি এই সুপারিশটা করেছে। জি, আরেকটা বিষয় যদি একটু জানতে চাই যে ইউরোপীয় বাজারে আরো কয়েক বছর শুল্কমুক্ত সুবিধা থাকলে সেটাই বা অর্থনীতিতে আমাদের বাংলাদেশের অর্থনীতি কি ধরনের প্রভাব পড়তে পারে? দেখেন এখনো পর্যন্ত আমরা কিন্তু নানাভাবে আনহেলদি একটা কম্পিটিশনের মধ্যে রয়েছি, যে চায়না, ভিয়েতনাম, ইন্ডিয়া এদের সাথে কিন্তু একটা আনহেলদি কম্পিটিশনে পড়ে আছি। আমরা অনেক ক্ষেত্রেই আমরা আমাদের যে পণ্যের যে মূল্য দিচ্ছে সেই কম্পিটিটিভনেসটা আমরা কিন্তু ধরে রাখতে পারছি না। তো এই পর্যায়ে এই অবস্থায় যদি আমরা এলডিসি গ্রাজুয়েশনে চলে যাই তাহলে সেটা আরও কঠিন হয়ে যাবে। তো সেই কারণ তখন তো আমার যখন 12.5% ডিউটি যে এটা আমরা রেয়াত পাচ্ছি সেটা কিন্তু তখন থাকবে না। তো না থাকলে তখন কিন্তু একটা কম্পিটিশনটা আরো বেড়ে যাবে, কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাব। তো সেই জায়গাটাকে কাজ করা, যেটা এখন সময়টা আমরা পেয়েছি, সেই জায়গাটাকে কাজ করে আমরা যদি 2029 সালে আমরা এলডিসি গ্রাজুয়েশনে যাই এবং পরবর্তীতে আবার 3 বছর গ্রেস পিরিয়ড পাওয়া যাবে, তো এই সময়টা আমরা মনে করি আমাদের প্রস্তুতি এবং একটা অবস্থান তৈরি করার জন্য যদি এখনই শুরু করি তাহলে এটা সম্ভব। এই যে 3 বছর এবং পরবর্তী গ্রেস পিরিয়ড যে 3 বছর, মোট আমরা 6 বছর যদি পেয়ে যাই, সেক্ষেত্রে 6 বছরে আমরা কোন কোন দেশের সাথে কাদের সাথে এগ্রিমেন্টের দিকে আগাতে পারি? আমি মনে করি যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে অবশ্যই এফটিএ হওয়া দরকার। আবার ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে ইউকে আছে, তারপরে এইদিকে জাপানের সাথে আমরা একটা চুক্তি আমাদের হয়েছে, সাউথ কোরিয়া রয়েছে, চায়না রয়েছে, অস্ট্রেলিয়া, তারপরে এইদিকে ব্রাজিল আছে, সাউথ আফ্রিকা আছে, ল্যাটিন আমেরিকার দেশগুলি আছে। এইগুলির সাথে যদি আমরা এগ্রিমেন্টটা করে ফেলতে পারি তাহলে, এবং এখন আমেরিকা তো এটা আনপ্রেডিক্টেবল, কারণ এই ট্রাম্প প্রশাসন কখন কি সিদ্ধান্ত দিবে এর কোনো মানে অনিশ্চয়তা, এটা আসলে উনি নিজেই অনেক সময় জানেন না। অনিশ্চয়তা, এটা সারা বিশ্বই একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশনে থাকে এবং একটা আতঙ্কের মধ্যে থাকে, কখন সে কি করে, একটা পাগল মানে জাস্ট একটা কি বলবো, এটা মানে আমরা কি করবে উনি নিজেও হয়তো সবসময় জানে না, এমন একটা অবস্থার মধ্যে আমরা আছি। তো সুতরাং এজ এ হোল, যে আমার যদি সরকার বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় এখনই এই এফটিএগুলি করার উদ্যোগটা নেয় তাহলে এটা সম্ভব এই সময়ের মধ্যে এটাকে শেষ করে নিয়ে আসা। যে যদিও আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এই সময়টাতে যে সুযোগটা আমরা পেলাম সেই সুযোগে আমরা কোন কোন জায়গাগুলোকে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, মানে প্রিকশন যেটা, যে ধরনের পদক্ষেপগুলো এবং সংস্কারগুলো আসলে কি করা উচিত? আমাদের প্রথম যে কাজটা করা দরকার, এনবিআর এর বেশ কিছু জায়গায় বিশেষ করে কাস্টম পলিসিগুলির মধ্যে ট্যাক্সেশন পলিসি, ভ্যাট পলিসি, এই জায়গাগুলিতে সংস্কার প্রয়োজন। তারপরে দ্বিতীয়ত ব্যাংকিং খাতের সংস্কার প্রয়োজন। সেখানে আমরা বেশ কিছু সমস্যা বর্তমানে ফেস করতেছি, যেগুলি সমাধান না হলে পরে এটা আরও কঠিন চ্যালেঞ্জের মুখে আমরা পড়ে যাব। এবং এই মুহূর্তে যতগুলি ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, এই প্রত্যেকটারই যদি আপনি খুঁজতে যান তাহলে তার মধ্যে অন্যতম কারণ থাকবে ব্যাংকিং অসহযোগিতা, ব্যাংকিং নানা রকমের জটিলতা কারণেই এই ফ্যাক্টরিগুলি বন্ধ হচ্ছে। সাথে অন্যান্য আছে, বাট মেজর পার্টটাই দেখবেন ব্যাংকিং। আমি যদি সেই বিষয়গুলো একটু শুনতে চাই, যে যেমন ধরেন ব্যাংক এখন যেটা করছে, আমি যেই কথাটা বারবার বলার চেষ্টা করেছি এবং ওই দিন গত মে 11 তারিখে আমরা যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করলাম, সেদিনও ওনার কাছে অনুরোধ করেছিলাম যে আপনারা যে উদ্যোগটা, সাহসী উদ্যোগ নিয়েছেন বন্ধ কারখানা ফ্যাক্টরি খোলার জন্য, চালু করার জন্য, কিন্তু চলমান ফ্যাক্টরি যে বন্ধ হয়ে যাচ্ছে এটাকে কে দেখবে? এটাকে দেখার কেউ নেই। এটাকে অন্তত চলমান ফ্যাক্টরিগুলিকে বাঁচিয়ে রাখার জন্য একটু উদ্যোগ নেওয়া হোক। সেখানে হয়তো দেখা যাবে যে ব্যাংক হয়তো, যেমন একটা উদাহরণ যদি আপনাকে দিই, যে দেখা গেল যে একটা প্রতিষ্ঠান সে একটা ঋণের কিস্তি পরিশোধ করতে পারে নাই, সে ক্লাসিফাইড হয়ে গেল। চলমান ফ্যাক্টরি সে ক্লাসিফাইড হয়ে গেছে, ভালো চলতেছে, ক্লাসিফাইড হয়ে তার সকল কার্যক্রম বন্ধ করে দিল। তো দিল মানে কি হলো? তার প্রতিষ্ঠানের আমদানি রপ্তানি সকল কার্যক্রম বন্ধ, উৎপাদন বন্ধ, শ্রমিক বেকার। এই ফ্যাক্টরিটাকে যদি কেন সে দিতে পারছে না সেই জায়গাটা পর্যালোচনা করে দেখা গেল যে তাকে যে ঋণের কিস্তির যে পরিমাণ দেওয়া হয়েছে এইটা তার পক্ষে প্রতি মাসে দেওয়া সম্ভব না। তাহলে কি করা উচিত? যে তাকে হয়তো ঋণের কিস্তিটা ছোট করে দিতে হবে। একটু ছোট করতে হলে তাকে হয়তো 5 বছরের জন্য তাকে শিডিউল করা হয়েছিল, হয়তো তার 7 বছর লাগবে, সময়টা 8 বছর লাগবে। তাহলে 8 বছর দিলে ঋণের কিস্তিটা
ছোট হয়ে আসলে তার পক্ষে এটা দেওয়া সম্ভব, তাহলে তাকে ওই জায়গায় ওই ট্রিটমেন্টটা দেওয়া উচিত। আবার হয়তো দেখা যাবে যে কাউকে ইন্টারেস্ট রেটটা একটু বেশি আছে, সেখানে তার ইন্টারেস্ট রেটটা কমাই দিতে হবে, অথবা তো কোথাও এইটা কি আসলে সম্ভব? ইন্টারেস্ট রেটটা হচ্ছে অফকোর্স সম্ভব, হয় নট। ব্যাংকের যে মানে কস্ট অফ ফান্ড যেটা আছে, এখন তো মনে করেন 10%, 11%, 12% এরকমভাবে ইয়েগুলি দেওয়া আছে। তো সেখানে যদি কস্ট অফ ফান্ড আছে ব্যাংকের এখন 5 থেকে 5.5%-এর মতো, সেখানে যদি এর সাথে 2% অ্যাড করে 7.5%ও যদি তাকে দেয়, সেটাও তার জন্য হেল্পফুল হতে পারে। বিষয়টা হচ্ছে যে আমি যে কথাটা বারবার বলার চেষ্টা করছি, যে একটা আইসিইউতে যখন একটা রুগী থাকে, তখন ডাক্তার কি করে গিয়ে দেখে তার জন্য পার্টিকুলারলি যেই মেডিসিনটা দরকার সেটা তাকে দেওয়া হয়। তো এখন ইন্ডাস্ট্রির অবস্থাও কিন্তু একই অবস্থা, আইসিইউতে আছে। তাহলে বাংলাদেশ ব্যাংকের উচিত তাকে তার জন্য কোন ট্রিটমেন্টটা দরকার, তার কি ঋণের কিস্তির পরিমাণ সাইজ ছোট করতে হবে, তার কি ইন্টারেস্ট রেট কমাইতে হবে, তাকে কি কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে হবে, যাকে যেটা দেওয়া দরকার তাকে সেটা দিয়ে যদি ইনস্ট্যান্টলি তাকে সহযোগিতা করা হয়, বন্ধ না করে দিই। কারণ এখন কিন্তু কি হচ্ছে, একটা জায়গায় সে ফেল করলেই তার সকল কার্যক্রম ব্যাংক বন্ধ করে। আচ্ছা, এ বিষয়ে আমরা আরো আলোচনায় ফিরবো, তার আগে একটি বিরতি নিয়ে আসছি। দর্শকের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে দেশের তৈরি পোশাক শিল্প খাত নিয়ে কথা বলছিলাম বিকেএমই এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। বিরতির আগে যদিও আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। যে এই যে একটা বিষয় আমরা যেটা শুনেছি যে জোরপূর্বক শ্রমে বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগে বাংলাদেশ সহ 60 দেশের উপরে অতিরিক্ত শুল্ক আরোপের একটা প্রস্তাবনা দিয়েছে যুক্তরাষ্ট্র। এটা আসলে শুরুতে জানতে চাইব যে কতটা যৌক্তিক মনে হচ্ছে আপনার কাছে? প্রথমত হলো, আমি একেবারে নির্দ্বিধায় দ্ব্যর্থহীন কণ্ঠে এটাকে এই বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগটাকে আমরা একেবারে এটাকে প্রত্যাখ্যান করতে চাই। কারণ বাংলাদেশে প্রথমত হলো, বাংলাদেশে ফোর্স লেবার করার কোনো রকমের সুযোগ নাই, কোনো সেক্টরেই না। বলবেন যে আপনার পোশাক শিল্পে না অন্য, দেখান তো বাংলাদেশে কোন সেক্টরে বর্তমানে এরকম অবস্থা। আমার তো জানা মতো এরকম কোথাও নাই। আর শ্রমিকরা এখন অনেক সচেতন, কলকারখানা অধিদপ্তর রয়েছে, তারপরে আমরা যারা বিজিএমই আমরা সংগঠনগুলি রয়েছে, প্রত্যেকটা সংগঠন এবং সবাই কিন্তু সচেতন এই ব্যাপারে। শ্রমিক নেতৃবৃন্দ আছেন যাদের নিয়ে আমরা কাজ করি। কোথাও যদি এরকম ফোর্স লেবার থাকতো বাংলাদেশে, তাহলে তো অভিযোগটা আগে আমার সরকার, বাংলাদেশ সরকারের কাছে আসতো। আর আমাদের সেক্টরে যদি এরকম থাকতো তাহলে আমাদের কাছে একই অভিযোগ কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের এগেইনস্টেও হচ্ছে আনা হয়েছে। এখন তাইলে আমার প্রশ্ন হচ্ছে যে এখানে কিন্তু দুইটা জিনিস, একটা হচ্ছে যে ফোর্স লেবার আমার দেশে, অথবা আমি যেই দেশ থেকে র মেটেরিয়ালস আনি সেই দেশে ফোর্স লেবার যদি থাকে, এবং সেই ফোর্স লেবারের বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিয়েছি কিনা বা নেই কেন, তো এই সমস্ত বিষয়গুলি আছে। তাহলে এখন আমার দেশে তো নাই, আমি নিশ্চিন্তেই একদম বলতে পারি যে আমার এখানে। এবং আমি বিনীত অনুরোধ করবো ইউএসটিআরকে যে বাংলাদেশে যদি কোথাও এরকম ফোর্স লেবারের সন্ধান তারা পেয়ে থাকেন, তাহলে আমাদেরকে জানাবার জন্য আমি বিনীত অনুরোধ করব। সরকারকে, বাংলাদেশ সরকারকে জানাবার জন্য অনুরোধ করব। তাহলে সরকার, বিজিএমই আমরা এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নিব, একদম নির্দ্বিধায়, এর মধ্যে কোনো রকমের কোনো ব্যত্যয় হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে এখন আমরা যে সমস্ত দেশ থেকে নানা রকমের র মেটেরিয়ালস আমদানি করি, সেই সমস্ত দেশের কোন দেশে এই ফোর্স লেবার আছে এটা কে আইডেন্টিফাই করবে, কে আমাকে বলবে? তাহলে তারাই বলুক যে তুমি যে ওই দেশ থেকে ওই জিনিসটা আনতেছ সেখানে ফোর্স লেবার আছে, তাহলে আমরা সেটা খতিয়ে দেখব। এখন এই তথ্য তো আমাদের কাছে নাই। তাহলে এই ধরনের একটা ভ্যাগ জিনিস দিয়া এইভাবে মানে ইয়ে করার, এটার মানেটা হচ্ছে যে মানে ওই যে গ্রাম দেশে মোড়লরা কি করে, গ্রামে কর্তৃত্ব ফলানোর জন্য বিভিন্ন জনের বিভিন্ন যখন যেটা ইচ্ছা সেরকম একটা কিছু আবিষ্কার করে, নিজে একটা তৈরি করে, একটা অপবাদ হোক বা যে কোনো একটা কিছু দিয়ে তাকে কন্ট্রোল করার চেষ্টা করে। তো ট্রাম্প একই জিনিস করতেছে, একটা মানে অপবাদ বা একটা উছিলা বা একটা ছুতা দিয়ে এই জিনিসটা দেওয়ার চেষ্টা করতেছে। কেন? যখন সে দেখলো যে তার আগে দেওয়া সেই ট্যারিফটাকে তার উচ্চ আদালত বাতিল ঘোষণা করছে, তখন সে বিকল্পভাবে প্রথম
প্রথম দিল দেখুন, প্রথম কিন্তু সে একটা দিয়েছে, কিন্তু 10% ট্যারিফ কিন্তু বর্তমানে একটা বলবৎ আছে, যেটা প্রথম প্রেসিডেন্সিয়াল পাওয়ারে প্রথম একটা দিছিল, যেটা সর্বোচ্চ 6 মাসের জন্য চলতে পারে। জি। সেটা কিন্তু এই আগামী মাসে কিন্তু এটা শেষ হয়ে যাবে। তো শেষ হয়ে গেলে পরে তখন এরপরে কি হবে, তখনকার জন্য এই নতুন করে আবার এই অজুহাত দিয়ে আবার একটা 10%, 12.5% একটা ইয়ে ঘোষণা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু যদিও হচ্ছে যে অ্যালিগেশনটা দেয়া হয়েছে, যদিও এটা আসলে ভিত্তিহীন, সেটা আপনার বক্তব্যও শুনেছি এবং আমরা যেটা দেখেছি, কিন্তু আরেকটা বিষয় যে এইখানে কি আমরা একটু এগিয়ে থাকবো কিনা, যেখানে আমাদের প্রতিযোগী দেশগুলো হ্যাঁ, চায়না, ভারত, পাকিস্তান। বুঝছি। জি, এই ক্ষেত্রে দেখেন কতগুলি দেশের উপরে 10%, কিছু দেশের উপরে 12.5%। তো আমাদের প্রতিযোগী কিছু দেশের উপরে 12.5% আছে, আবার কিছু আছে 10%। 10%, আমাদের জন্য তো আমরা 10%। এই ক্ষেত্রে যেহেতু মানে আমাদের প্রতিযোগী দেশগুলির উপরেও এটা পড়তেছে, তাতে গিয়ে আমরা খুব বেশি সমস্যায় পড়বো এরকম মনে হয় না। বাট না না, একটা সেখানে সমস্যা হবে। আমরা একটু এগিয়ে থাকবো কিনা, না, যেহেতু এগিয়ে না, ভিয়েতনাম, না, কম্বোডিয়া এবং- এগিয়ে বলতে আমরা একটা জায়গায় এগিয়ে 10 আর 12.5, 2.5%-এর এটা কোনো মেজর ফ্যাক্টর না, এটা কোনো সমস্যা মানে এটা কোনো অসুবিধা করে না। সেই ক্ষেত্রে যেটা আমরা মনে করি যে সমস্যাটা হবে, এতে গিয়া আগেও যেমন বায়াররা একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশনে পড়ে অর্ডার প্লেস কমিয়ে দিয়েছিল, আচ্ছা, এবং ওখানে তাদের সেল কমে গিয়েছিল। তো এখনও একই জিনিস হবে, সেল কমে যাবে, আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশনে বায়ার অর্ডার কমাই দিবে, অর্ডার কমাই দিলে আমার রপ্তানি কমে যাবে। এই সংখ্যাটা আমাদের কাজ করছে এই জায়গাটা। তো এইটা আমি মনে করি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এই দুটো মন্ত্রণালয় একসাথে হয়ে ইউএসটিআর-এর এই অভিযোগটাকে খণ্ডন করা দরকার, এবং স্ট্রংলি এটার বিরুদ্ধে একটা অবস্থান নেওয়া দরকার। জি, আসবো একটু অন্য বিষয় নিয়ে, যে আমাদের রপ্তানি আয় কিছুটা কমেছে মে মাসে, সেটা হচ্ছে 7%-এর মতো। এটা নিয়ে আপনার বক্তব্যকে? না, রপ্তানি আয় যে কমবে এটা কিন্তু আমি গত 1-1.5 বছর যাবতই বলে আসছি, জি, কন্টিনিউয়াসলি এটা কমতে থাকবে এবং আগামী মাসগুলিতেও কমতে থাকবে, মানে বাড়ার কোনো লক্ষণ নাই। যদিও হঠাৎ করে গত মাসে এপ্রিল মাসে আপনার 33% একটা গ্রোথ হয়েছিল বলা হচ্ছে। আচ্ছা, আপনি যে বললেন যে বাড়ার কোনো লক্ষণ নেই, মানে এটা কেন, মানে লক্ষণ নাই বলতে কোথায় আসলে? লক্ষণটা তো আমাদের কাছেই আসবে মানে প্রথম। সেটা কোথায়, ল্যাকিংসটা আসলে না, আমি কোথায় বলি যে- বর্তমানে বিশ্ববাজারে রপ্তানি আদেশ কম, বাইরে অর্ডার প্লেস করছে কম। এটা আমাদের কাছে যে আমরা প্রথমত আমি নিজে একজন এক্সপোর্টার হিসেবে আমি নিজে মার্কেটটা জানি। দ্বিতীয়ত হচ্ছে বিকেএমইর কাছে যে ইউডির যে স্টেটমেন্ট থাকে, জি। তাতেও বোঝা যায় যে আমরা সামনের একেবারে মাসগুলির শেষ জন্য পর্যায়ে চলে এসেছি, কত একটু আছে। শর্ট করতে হবে। হ্যাঁ, সামনের মাসগুলিতে আমাদের কি পরিমাণ রপ্তানি আদেশ আছে। তো সামনের মাসগুলিতে রপ্তানি আদেশ বাড়ার মতো কোনো আলাপ আলোচনা বা বায়ারদের সাথে কোনো নেগোসিয়েশন আমাদের কাছে আচ্ছা, নেই, যার কারণে আমরা মনে করছি যে সামনের মাসগুলিতেও রপ্তানি এক্সপোর্ট ডিক্লাইন করতেই থাকবে। যদিও গত মাসে 33% গ্রোথ দেখানো হয়েছিল, বাট আমি এটার সাথে একমত না। হ্যাঁ, গ্রোথ গত মাসে কিছু হতে পারে, কারণ হচ্ছে আগের বছরের এপ্রিল মাসটার প্রথম সপ্তাহটা ঈদ থাকাতে বন্ধ ছিল 8-10 দিনের মতো। সেখানে একটা ওই বছরের এপ্রিলের রপ্তানি কম ছিল, এই বছরের এপ্রিল রপ্তানি বেড়েছে, তাতে গ্রোথ হওয়ার কথা, বাট এটা 33%, এটার সাথে আমি একমত। জি, ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনার দর্শকদেরকে, ধন্যবাদ কলাকুশলীকে ধন্যবাদ। জি, দর্শক, এতক্ষণ দেশের তৈরি পোশাক শিল্প খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বিকেএমই এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সাথেই থাকুন।